আজ 30শে মার্চ সোমবার দেখে নিন আজকের বাছাই করা 15টি গুরুত্বপূর্ণ খবর। শুরুতেই হেডলাইন্স। আমাদের জার্সিতে অন্যের হয়ে খেললেই লাল কার্ড। নওদায় হুমায়ুনকে নিশানা করে দলেরই একাংশকে হুঁশিয়ারি অভিষেকের। হঠাৎ করে তার মনে হলো বাবরি মসজিদ করতে হবে মুর্শিদাবাদে। যারা জার্সি পরে আছেন, যে জার্সি পরে আছেন, সে জার্সি পরে সে দলের হয়ে খেলুন। অন্য দলের হয়ে খেলতে গেলে এক মাস পর লাল কার্ড দেখিয়ে মাঠের বাইরে করে দেবে, কিন্তু বাকি জামার জীবনটা আর মাঠে ঢুকতে পারবে না। শুভেন্দুর হাতে আনুষ্ঠানিকভাবে প্রতীক তুলে দিলেন শ্রমিক। আজই নন্দীগ্রাম আসনের মনোনয়ন। শুভেন্দুর সঙ্গে যাবেন দিলীপও। হুমায়ুন কবিরের প্রার্থী শিল্পা তিওয়ারির কার্যালয় ভাড়া দিতে বিজেপির বাধা। 60 লক্ষ বিচারাধীন ভোটারের মধ্যে 42 লক্ষের নাম নিষ্পত্তি হয়ে গেল। বাদের খাতায় 18 লক্ষ নাম। বাকি নিষ্পত্তি কতদিনে? অভিষেক পৌঁছানোর আগেই নওদার সভাস্থলে প্রার্থী নিয়ে বিক্ষোভ তৃণমূলের একাংশের। চলল চেয়ার ছোড়াছুড়িও। বহরমপুর থেকে লড়ছেন অধীর। মালতীপুরে প্রার্থী মৌসুম। 284টি আসনের জন্য প্রার্থীদের নাম ঘোষণা করে দিলেও কংগ্রেস। এছাড়াও রয়েছে আরো বেশ কিছু খবর। বাংলা পলিটিক্সের সমস্ত খবর প্রতিদিন সকালে দেখতে সাবস্ক্রাইব করুন আমাদের বি পলিটিক্স চ্যানেলটি। আর একটা লাইক করার অনুরোধ রইল। আপনার একটা লাইক আমাদের কাজ করার উৎসাহ অনেকটাই বাড়িয়ে দেয়। এবার আসছি বিস্তারিত সংবাদে। 2021 সালের বিধানসভা ভোটে মুর্শিদাবাদের 22টি আসনের মধ্যে 20টি আসন জিতেছিল তৃণমূল, যা দল গঠনের পর তাদের শ্রেষ্ঠ ফলাফল। নওদায় তৃণমূল প্রার্থী শাইনা মুমতাজের সমর্থনে সভা করে অভিষেক বলেন, যে দলের জার্সি পরে আছেন সেই দলের হয়েই খেলুন। অন্য দলের হয়ে খেলতে গেলে ভোটের পরে লাল কার্ড দেখতে হবে, তারপর এমন হবে যে সারা জীবন মাঠেই ঢুকতে পারবেন না। এই মন্তব্য ঘিরে রাজনৈতিক মহলে জল্পনা তৈরি হয়েছে, কারণ স্থানীয় স্তরে তৃণমূলের কোন্দলও প্রকাশ্যে এসেছে। হুমায়ুন কবির তৃণমূল ছেড়ে নতুন দল গড়ে নওদা ও রেজিনগরে প্রার্থী হওয়ায় পরিস্থিতি আরো জটিল হয়েছে। পাশাপাশি একাধিক আসনে প্রার্থী বদল, টিকিট বন্টন নিয়ে ক্ষোভ এবং স্থানীয় অসন্তোষ দলকে চাপে ফেলেছে। বর্তমানে মুর্শিদাবাদের রাজনৈতিক সমীকরণ বদলেছে। সংখ্যালঘু ভোটে সম্ভাব্য বিভাজন, বাম কংগ্রেসের উপস্থিতি এবং বিজেপির দিকে হিন্দু ভোটের মেরুকরণ মিলিয়ে একাধিক আসনে পঞ্চমুখী লড়াইয়ের সম্ভাবনা তৈরি হয়েছে। এই পরিস্থিতিতে ভোট কাটাকাটির অঙ্ক গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে বলেই মনে করছে রাজনৈতিক মহল। হঠাৎ করে তার মনে হলো বাবরি মসজিদ করতে হবে মুর্শিদাবাদে। বাবরি মসজিদ কবে ভাঙা হয়েছিল? 1992 সালে। প্রায় 27 বছর পরে সে বিজেপিতে গিয়ে যোগদান দিয়ে 2019-এ বিজেপির প্রার্থী হলো। তখন তার বোধোদয় হলো না যে বাবরি মসজিদ করতে হবে। যারা বাবরি মসজিদ ভেঙেছিল, এই হুমায়ুন কবির তাদের সাথে হাত মিলিয়েছে। এদেরকে একটা ভোটও দেওয়া মানে পরোক্ষভাবে বিজেপি এবং মোদীকে ভোট দেওয়া, এটা মাথায় রাখতে হবে। হুমায়ুনকে সমর্থন করা আর মুর্শিদাবাদ জেলায় খাল কেটে কুমির আনা এক। যদি কোনোভাবে কেউ সমর্থন করেন, আমি আপনাদের কথা দিয়ে যাচ্ছি, যারা জার্সি পরে আছেন, যে জার্সি পরে আছেন, সে জার্সি পরে সে দলের হয়ে খেলুন। অন্য দলের হয়ে খেলতে গেলে এক মাস পর লাল কার্ড দেখিয়ে মাঠের বাইরে করে দেবে, কিন্তু বাকি জামার জীবনটা আর মাঠে ঢুকতে পারবেন না। শুভেন্দুর হাতে আনুষ্ঠানিকভাবে প্রতীক তুলে দিলেন শ্রমিক। আজই নন্দীগ্রাম আসনের মনোনয়ন। শুভেন্দুর সঙ্গে যাবেন দিলীপও। ভবানীপুর ও নন্দীগ্রাম এই দুই কেন্দ্রের জন্যই শুভেন্দু অধিকারীর হাতে দলীয় প্রতীক তুলে দিলেন বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য। তিনি জানান, শুভেন্দু নিজেই ভবানীপুরে প্রার্থী হতে চেয়েছিলেন, তবে দল তাকে নন্দীগ্রাম থেকেও সরায়নি, তাই দুই কেন্দ্র থেকেই তাকে প্রার্থী করা হয়েছে। শ্রমিক বলেন, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বারবার দলকে বলেছেন তিনি মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে চান। প্রতীক গ্রহণের পর শুভেন্দু বলেন, নন্দীগ্রামে মার্জিন বাড়িয়ে ভবানীপুরে হারাতে হবে। আমি শৃঙ্খলা পরায়ণ দলীয় কর্মী। 2021 সালে নন্দীগ্রামে মমতা বন্দ্যোপাধ্যায়কে হারিয়ে জয়ী হয়েছিলেন তিনি। এবার নন্দীগ্রামে তৃণমূল প্রার্থী হয়েছেন পবিত্র কর, যিনি সম্প্রতি বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিয়েছেন। এই প্রার্থী নির্বাচনে সমালোচনা করেছেন শ্রমিক। প্রতীক নেওয়ার পর ভবানীপুরে তার প্রচার শুরু করেন শুভেন্দু। সোমবার নন্দীগ্রামে মনোনয়ন জমা দেবেন তিনি। তার হলফনামায় 32টি এফআইআর এর উল্লেখ থাকবে, যা 2021 সালের ভোটের পর দায়ের হয়েছে বলে জানিয়েছেন তিনি। চিরঘুমের দেশে চিরদিনই তুমি যে আমার খ্যাত নায়ক রাহুল বন্দ্যোপাধ্যায়ের প্রয়াণে শোকস্তব্ধ গোটা টলিউড। বাংলা চলচ্চিত্র ও টেলিভিশনের জনপ্রিয় অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায় আর নেই। দীঘায় শুটিং চলাকালীন তালসারিতে সমুদ্রে স্নান করতে নেমে তলিয়ে যান তিনি। উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে তাকে মৃত বলে ঘোষণা করা হয়। তার প্রয়াণে টলিউড ও থিয়েটার জগতে শোকের ছায়া নেমে এসেছে। 1983 সালে জন্ম রাহুলের। শিল্পী পরিবারে বেড়ে ওঠা তিনি ছোটবেলা থেকেই মঞ্চে অভিনয় শুরু করেন এবং প্রায় 450টিরও বেশি নাটকে অভিনয় করেন। চিরদিনই তুমি যে আমার ছবির মাধ্যমে তিনি ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেন এবং সেরা অভিনেতার সম্মান পান। পরবর্তী সময়ে একাধিক ছবিতে অভিনয়ের মাধ্যমে নিজস্ব জায়গা তৈরি করেন। ব্যক্তিগত জীবনে প্রিয়াঙ্কা সরকারের সঙ্গে তার সম্পর্ক, বিয়ে, বিচ্ছেদ এবং পুনর্মিলন আলোচনায় ছিল। তাদের এক পুত্র রয়েছে।
মঞ্চ, সিনেমা, টেলিভিশনে তার বহুমুখী অভিনয় তাকে স্মরণীয় করে রাখবে মানুষের মাঝে। তার মৃত্যুতে বাংলা বিনোদন জগতে এক অপূরণীয় শূন্যতা তৈরি হলো। শুটিং করছিলাম, সমুদ্রে নেমে সমুদ্রে শুটিং করছিলাম আমরা। পড়ে গেল না কি ও একটা হঠাৎ করে? আমিও পড়েছি, দুজনেই পড়ে গেছে। আমি ঠিক আছি। রাহুল দাকে দেখো না, আমাকে ঠিক আছে তো, আমাকে যেতে দিচ্ছে না, আমাকে যেতে দিচ্ছে না, বাবলু না। ঠিক আছে, ঠিক আছে বাবা, দেখছি। ঠিক করে তোলো, আমি কথা বলবো। আমি মিটিং করতে করতে হঠাৎ ফাঁকে ফেসবুকটা খুলে দেখলাম রাহুল মহারাজ। বহরমপুর থেকে লড়ছেন অধীর, মালতীপুর থেকে মৌসুম। 284টি আসনের জন্য প্রার্থীদের নাম ঘোষণা করে দিল কংগ্রেস। রাজ্যের 284টি বিধানসভা কেন্দ্রের জন্য প্রার্থীর নাম ঘোষণা করেছে কংগ্রেস। বহরমপুরে প্রার্থী হয়েছেন প্রাক্তন প্রদেশ কংগ্রেসের সভাপতি অধীর চৌধুরী। মালতীপুরে মৌসুম, বেনজির নূর এবং চাকুলিয়ায় আলী ইমরান রামজ, বালিগঞ্জে রোহন মিত্র, ভবানীপুরে প্রদীপ প্রসাদ, নদীগ্রামে শেখ জরিয়াতুল হোসেন এবং রাসবিহারীতে আশুতোষ চট্টোপাধ্যায়কে টিকিট দেওয়া হয়েছে। 2016 থেকে 2021 সময়কালে একাধিক প্রাক্তন বিধায়ক যেমন মোহিত সেনগুপ্ত, অসিফ মেহবুব, মোস্তাক আলমও প্রার্থী হয়েছেন। তৃণমূল থেকে আসা অমল আচার্যকে ইটাহারে প্রার্থী করা হয়েছে, তবে এখনও 10টি আসনে প্রার্থীর নাম ঘোষণা হয়নি। প্রদেশ কংগ্রেসের সভাপতি শুভঙ্কর সরকারের নাম তালিকায় নেই। শ্রীরামপুর আসন নিয়েও জল্পনা চলছে। আগামী 23শে এপ্রিল প্রথম দফায় 152টি আসনে ভোট হবে এবং মনোনয়ন জমা শুরু হচ্ছে সোমবার থেকে। মনোনয়ন শুরুর 24 ঘন্টা আগে প্রার্থী তালিকা প্রকাশ করেছে কংগ্রেস। এবারের নির্বাচনে বাম কংগ্রেস জোট হয়নি এবং কংগ্রেস এককভাবে লড়ছে। দীর্ঘদিন তালিকা প্রকাশ না হওয়ায় দলের নিচু তলায় অসন্তোষ থাকলেও অবশেষে বেশিরভাগ আসনে প্রার্থী ঘোষণা করা হয়েছে। হুমায়ুন কবিরের প্রার্থী শিল্পা তিওয়ারির কার্যালয় ভাড়া দিতে বিজেপির বাধা। শিল্পা তিওয়ারি আদতে মালদহের বাসিন্দা, বয়স 35 বছর। এই বিধানসভা ভোটে রাজ্যের নয়া রাজনৈতিক দল আম জনতা উন্নয়ন পার্টির হয়ে পূর্ব বর্ধমানের কাটোয়া থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন তিনি। প্রচারের সুবিধার জন্য কাটোয়ার ভাড়া বাড়ি খুঁজছিলেন শিল্পা। মঙ্গলহাট এলাকায় প্রণয় মণ্ডলের দোতলা বাড়ির ওপর তলার একটি ঘর 2 মাসের জন্য ভাড়া নিয়েছিলেন আম জনতা উন্নয়ন পার্টি, যা শিল্পার নির্বাচনী কার্যালয় হিসেবে ব্যবহারের কথা ছিল। কিন্তু শনিবার বিজেপি কর্মীদের বিক্ষোভের মুখে বাড়ি মালিক ভয় পেয়ে চুক্তি বাতিল করে অগ্রিম টাকা ফেরত দেন। শিল্পা তিওয়ারি ক্ষোভ প্রকাশ করে বলেন, তিনি ভেবেছিলেন তৃণমূল কংগ্রেসের তরফ থেকেই বাধা আসবে, কিন্তু রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায় বা তৃণমূলের পক্ষ থেকে কোনো সমস্যা হয়নি, বরং বিজেপির পক্ষ থেকে তাদের বাধার মুখে পড়তে হয়েছে। তিনি অভিযোগ করেন, বিজেপির কয়েকজন চুক্তিপত্র ছিনিয়ে নিয়ে কুটি কুটি করে ছিঁড়ে ফেলেছেন। বিজেপির কাটোয়া 1 মন্ডল কমিটির প্রাক্তন সাধারণ সম্পাদক অনন্ত গায়েন বলেন, কাটোয়া শহরে অনেক জায়গা আছে যেখানে তারা কার্যালয় করতে পারেন, কিন্তু হুমায়ুন কবির অতীতে হিন্দু সম্প্রদায় নিয়ে বিতর্কিত মন্তব্য করায় হিন্দু অধ্যুষিত এলাকায় তার দলের কার্যালয় হলে শান্তি শৃঙ্খলা বিঘ্নিত হওয়ার আশঙ্কা রয়েছে। সেই কারণেই বাড়ি মালিককে অনুরোধ করে চুক্তি বাতিল করানো হয়েছে। এখনো পর্যন্ত থানায় কোনো লিখিত অভিযোগ দায়ের হয়নি। রোগীর জন্য প্রয়োজন ও নেগেটিভ রক্ত। খবর পেয়ে প্রচার ফেলে রক্তদান করতে ছুটলেন নদিয়ার কল্যাণীর প্রার্থী। নদিয়ার কল্যাণী বিধানসভা সিপিআইএম প্রার্থী সবুজ দাস শনিবার সন্ধ্যায় প্রচার চালানোর সময় খবর পান যে এক রোগীর ও নেগেটিভ রক্তের প্রয়োজন। খবর পেয়েই তিনি প্রচার ফেলে ছুটে যান কল্যাণী জেএনএম হাসপাতালের ব্লাড ব্যাংকে। সেখানে 1 ইউনিট রক্তদান করে আবার প্রচারে ফিরে যান। সবুজ দাসের নিজের রক্তের গ্রুপও ও নেগেটিভ। তিনি বলেন, এটার সঙ্গে ভোট প্রচারের কোনো সম্পর্ক নেই। সারা বছরে এই ধরনের কাজের সঙ্গে আমি যুক্ত থাকি, নিয়মিত রক্তদান করি। তিনি আরো জানান, রক্ত দেওয়ার মতো কাজের সঙ্গে আমি চিরকালই যুক্ত। যখন যেভাবে ডেকেছেন আমি হাজির হয়ে গিয়েছি। এটা জনসংযোগ প্রমাণের জায়গা নয়। মানুষের পাশে থাকার জন্য রক্তদান করে আমায় প্রমাণ দিতে হবে না। বছরে আমি 3 বার রক্ত দেওয়ার চেষ্টা করি। রক্ত দেওয়ার জন্য আমার ভোট কমে যাবে না বা বেড়ে যাবে না। সবুজ দাস বলেন, মানুষের পাশে থেকে কাজ করতে হবে। আমরা বিশ্বাস করি বাঁচলে সবাই একই সঙ্গে বাঁচবো, মরলে সবাই মিলে একসঙ্গে মরবো। ভোট মিটে গেলেও যে কোনো বিষয়ে আমায় পাবেন। প্রশাসন, সরকার আমাদের হাতে নেই, কিন্তু আমরা সমস্ত শক্তি দিয়ে সারা বছর মানুষের পাশে থাকার চেষ্টা করি। এই মানবিক উদ্যোগকে অনেকেই অনন্য বলে মনে করছেন। ও দিদির কান ভারী করেছে, চ্যালেঞ্জ করছি, ন্যাড়া হয়ে সারা হুগলি ঘুরবো। টিকিট না পেলে রচনাকে বেনজির আক্রমণ অসিত মজুমদারের। জেতা আসনে টিকিট না পেয়ে অসন্তোষের আড়াল করেননি চুচুড়া তৃণমূলের বিদায়ী বিধায়ক অসিত মজুমদার। তিনি সরাসরি রচনা বন্দ্যোপাধ্যায়কে দায়ী করে দাবি করেন, রচনা বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায়ের কান ভাঙিয়েছেন বলেই তিনি টিকিট পাননি এবং রচনার কারণেই দেবাংশু ভট্টাচার্যের ভরাডুবি হতে পারে। অসিত বলেন, কে রচনা 3 দিনের যোগী, এদের মতো লোক দলে থাকলে গোষ্ঠী দ্বন্দ্বে শেষ হয়ে যাবে দল। পাশাপাশি রচনাকে নির্দল হয়ে দাঁড়ানোর চ্যালেঞ্জ ছুড়ে দেন তিনি। অসিত ও রচনার দ্বন্দ্ব আগে থেকেই সামনে এসেছিল। বিশেষ করে সাংসদ তহবিলের কাজ ঘিরে বিতর্কের পর তা আরো বাড়ে। 2026 সালের নির্বাচনে চুচুড়ায় অসিতের বদলে দেবাংশুকে প্রার্থী করা হলে ক্ষোভ প্রকাশ করেন তিনি এবং জানান তাকে আগে কিছু জানানো হয়নি। অন্যদিকে রচনা তার মন্তব্যকে হাস্যকর বলে উড়িয়ে দিয়ে বলেন, তার একমাত্র লক্ষ্য তৃণমূল প্রার্থীদের জেতানো। দেবাংশু ভট্টাচার্য জানান, দলের ভেতরের মতভেদ আলোচনা করেই মেটানো হবে। এই দ্বন্দ্বে তৃণমূল কিছুটা অস্বস্তিতে পড়েছে বলে মনে করছে রাজনৈতিক মহল। অভিষেক পৌঁছানোর আগেই নওদার সভাস্থলে প্রার্থী নিয়ে বিক্ষোভ তৃণমূলের একাংশের।
চলল চেয়ার ছোড়াছুড়িও। নওদা বিধানসভা কেন্দ্রে তৃণমূলের সভাস্থলে রবিবার দুপুরে অভিষেক বন্দ্যোপাধ্যায় পৌঁছানোর আগেই বিশৃঙ্খলা ছড়িয়ে পড়ে। এক তৃণমূলের সমর্থক মঞ্চের একেবারে সামনে পৌঁছে অভিযোগ করেন তাকে আসন থেকে তুলে দেওয়া হয়েছে এবং চেয়ার দিয়ে মারধর করা হয়েছে। সভাস্থলে চেয়ার ছোড়াছুড়িও হয়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, নওদায় তৃণমূল সংগঠন মূলত দুটি গোষ্ঠীকে কেন্দ্র করে নিয়ন্ত্রিত হয়। একটি বিদায়ী বিধায়ক তথা এবারের প্রার্থী শাহিনা মমতাজের গোষ্ঠী, অপরটি স্থানীয় সাংসদ আবু তাহের খান ও তার ভাগ্নে শফিউজ্জামান হাবিবের। ওই যুবক শাহিনা গোষ্ঠীর বলে জানা গিয়েছে। সামনের দিকে কোন গোষ্ঠীর সমর্থকরা বসবেন তা নিয়েই দ্বন্দ্বের সূত্রপাত হয়। অভিষেক বন্দ্যোপাধ্যায় মঞ্চে ওঠার পর বিশৃঙ্খলা মিটে গেলেও দলীয় কর্মীদের উদ্দেশ্যে কড়া বার্তা দেন। প্রসঙ্গত, তৃণমূল প্রার্থী তালিকা ঘোষণার আগেই নওদার শফিউজ্জামানের নামে দেওয়াল লিখন শুরু হয়েছিল। শেষ পর্যন্ত শাহিনা মমতাজকে প্রার্থী করা হয়, তা নিয়ে বিক্ষোভও হয়েছিল। পরে শফিউজ্জামানের গোষ্ঠী প্রার্থীর হয়ে প্রচারে নামে। পরিস্থিতি সামাল দেয় পুলিশ। মঞ্চ থেকে নেমে শফিউজ্জামান বলেন, দল যাকে প্রার্থী করেছে আমরা সকলেই তাকে সমর্থন করব। কিছু মানুষ হয়তো আবেগে এসব করছেন, তাদের বোঝাতে হবে। অন্যদিকে শাহিনা বলেন, পরিকল্পিতভাবে দলের বিরুদ্ধে যারা অবস্থান করছেন দল তাদের বিচার করবে। শশী পাজা তো সাউথ ইন্ডিয়ান, ওনার ব্যাপারটা মানা যায়। কেন বললেন সুকান্ত? এসআইআর এ বিবেচনাধীনের তালিকায় নাম ছিল শশী পাজা সহ তৃণমূলের আরো 11 জন প্রার্থীর। দ্বিতীয় সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশের পর শশী পাজা ও কাজল শেখের নাম উঠলেও এখনো 9 জন প্রার্থীর নাম বিবেচনাধীন। তৃণমূলের অভিযোগ, নির্বাচন কমিশন উত্তর কলকাতার বহু ভোটারের নাম ভেরিফিকেশনের জন্য আলাদা করে রেখে ষড়যন্ত্র করছে। এই প্রেক্ষিতে কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার বলেন, শশী পাজার ব্যাপারটা মানা যায়, কারণ শশী পাজা তো সাউথ ইন্ডিয়ান, উনি তো বাঙালি নন, বাঙালির সঙ্গে বিয়ে হয়ে বাঙালি হয়েছে। তিনি আরো বলেন, ভুল স্বাভাবিক বা ইচ্ছাকৃত দুটোই হতে পারে এবং বিএলওদের কাজের ওপরই বিষয়টি নির্ভর করছে। অন্যদিকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেছেন, বিজেপির ইশারায় নির্বাচন কমিশন ইচ্ছাকৃতভাবে তৃণমূলের জয়ী প্রার্থীদের নাম জটিলতায় ফেলছে। এই পর্যন্ত 3টি সাপ্লিমেন্টারি তালিকায় মোট 24,10,000 নাম প্রকাশিত হয়েছে। প্রায় 15 লক্ষ নাম বাদ গিয়েছে বলে সূত্রের খবর। এখনো 37 লক্ষ নাম বিবেচনাধীন রয়েছে এবং প্রতিদিন নতুন তালিকা প্রকাশ করে ভোটের আগে সব নামের নিষ্পত্তির চেষ্টা করছে কমিশন। 60 লক্ষ বিচারাধীন ভোটারের মধ্যে 42 লক্ষের নিষ্পত্তি হয়ে গেল। বাদের খাতায় 18 লক্ষ নাম। বাকি নিষ্পত্তি কতদিনে? এসআইআর এর চূড়ান্ত ও খসড়া তালিকা মিলিয়ে ইতিমধ্যেই 63,66,952 জনের নাম বাদ গিয়েছে। 60 লক্ষেরও বেশি বিবেচনাধীন ভোটারের মধ্যে রবিবার রাত পর্যন্ত প্রায় 42 লক্ষ তথ্য নিষ্পত্তি হয়েছে, যার মধ্যে প্রায় 18 লক্ষ নাম বাদ পড়েছে বলে কমিশনের সূত্রে জানা গিয়েছে। এখনো প্রায় 20 লক্ষ ভোটারের নাম বিবেচনাধীন রয়েছে, যা মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন 6 এপ্রিলের আগেই নিষ্পত্তি করা হবে। 28 ফেব্রুয়ারি প্রকাশিত চূড়ান্ত তালিকায় 60,06,675 জন ভোটার বিবেচনাধীন ছিলেন। সুপ্রিম কোর্টের নির্দেশে 705 জন বিচারক এই তথ্য যাচাই করেছেন এবং ধাপে ধাপে অতিরিক্ত তালিকা প্রকাশ করা হচ্ছে। এসআইআর শুরুর আগে রাজ্যে মোট ভোটারের সংখ্যা ছিল 7,66,00,000 বেশি, যা কমে দাঁড়ায় 7,04,59,284। খসড়া তালিকায় বাদ পড়েছে 58 লক্ষের বেশি নাম। শুনানির জন্য প্রায় 1,42,00,000 ভোটারকে ডাকা হয়, যার মধ্যে 82 লক্ষের নথি গ্রহণযোগ্য হয়। কমিশনের দাবি, যাচাই প্রক্রিয়ার মাধ্যমে তালিকা সংশোধন করে স্বচ্ছতা নিশ্চিত করা হচ্ছে। কঠিন সময়, যুদ্ধ নিয়ে স্বার্থপর রাজনীতি করবেন না, আবার মুখ খুললেন মোদী। উপসাগরীয় বন্ধু দেশগুলিকে বিশেষ বার্তা। পশ্চিম এশিয়ায় চলা যুদ্ধ পরিস্থিতিকে কঠিন সময় বলে উল্লেখ করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সকলকে একসঙ্গে মোকাবিলা করার আহ্বান জানিয়েছেন। রবিবার মন কি বাত অনুষ্ঠানে তিনি বলেন, আমাদের প্রতিবেশী অঞ্চলে গত 1 মাস ধরে সাংঘাতিক যুদ্ধ চলছে। এটা নিশ্চিতভাবেই কঠিন সময়। তিনি অনুরোধ করেন, এই নিয়ে যেন কেউ স্বার্থপর রাজনীতি না করে, কারণ এর সঙ্গে দেশের 140 কোটি মানুষের স্বার্থ জড়িত। মোদী নাগরিকদের গুজবে কান না দিয়ে সরকারি তথ্যের ওপর ভরসা রাখার পরামর্শ দেন। তিনি বলেন, গুজব দেশের বড় ক্ষতি করে দিচ্ছে। অতীতের মতো সম্মিলিত প্রচেষ্টায় এই সংকট কাটিয়ে ওঠা সম্ভব বলেও আশাবাদী তিনি। উপসাগরীয় দেশগুলিতে থাকা ভারতীয়দের সহায়তার জন্য সংশ্লিষ্ট দেশগুলিকে ধন্যবাদ জানান প্রধানমন্ত্রী। তিনি বলেন, ওরা 1 কোটির বেশি ভারতীয়কে এই কঠিন সময়ে সব রকম সহায়তা করছে। পশ্চিম এশিয়া ভারতের জ্বালানির গুরুত্বপূর্ণ উৎস হওয়ায় এই যুদ্ধের প্রভাব পড়েছে বিশ্বজুড়ে। তবে ভারতের কূটনৈতিক সম্পর্ক এবং শক্তির জোরে পরিস্থিতি সামাল দেওয়া সম্ভব হচ্ছে বলে জানিয়েছেন মোদী।
ভোট প্রচারে বেরিয়ে বিড়ি বেঁধে নজর কাড়লেন মানিকচকের তৃণমূল প্রার্থী। মালদার মানিকচক বিধানসভা কেন্দ্রে তৃণমূল প্রার্থী কবিতা মণ্ডল প্রচারের মাঝে বিড়ি বাঁধতে বসে নজর কেড়েছেন। দক্ষিণ চণ্ডীপুর অঞ্চলের পশ্চিম নারায়ণপুরে প্রচারে গিয়ে তিনি স্থানীয় মহিলা বিড়ি শ্রমিকদের পাশে বসে নিজেই বিড়ি বাঁধা শুরু করেন, যা মুহূর্তে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়। শুধু বিড়ি বাঁধাই নয়, শ্রমিকদের সঙ্গে কথা বলে তাদের দৈনন্দিন সমস্যা, উপার্জন ও স্বাস্থ্য ঝুঁকির বিষয়েও মন দিয়ে শোনেন তিনি। শ্রমিকদের সমস্যার সমাধানে অগ্রাধিকার দেওয়ার আশ্বাস দেন এবং নির্বাচিত হলে বিশেষ প্রকল্প আনার কথাও জানান। এই ঘটনায় এলাকায় ব্যাপক সাড়া পড়েছে। স্থানীয়দের মতে এভাবে সাধারণ মানুষের সঙ্গে মিশে যাওয়ার নজির খুব কমই দেখা যায়। বিশেষ করে মহিলারা তার উদ্যোগে খুশি হয়েছেন। শুরু থেকেই জনসংযোগে জোর দেওয়া এই প্রার্থীর এই মানবিক ও সরল ভাবমূর্তি ভোটের ময়দানে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে বলে মনে করছে রাজনৈতিক মহল। পানিহাটিতে বিজেপি প্রার্থী অভয়ার মায়ের প্রচারে সুকান্ত মজুমদার। পানিহাটিতে বিজেপি প্রার্থী অভয়ার মা রত্না দেবনাথের সমর্থনে প্রচারে এসে সুকান্ত মজুমদার রাজ্যের শিল্প পরিস্থিতি নিয়ে তৃণমূলকে কটাক্ষ করেন। তিনি বলেন, পশ্চিমবঙ্গে কোনো শিল্প নেই, পাশাপাশি অসমে বিনিয়োগের উদাহরণ টেনে আইন শৃঙ্খলার প্রসঙ্গও তোলেন। অভয়ার মা প্রচারে মানুষের সমর্থনের পাশাপাশি স্থানীয় সমস্যার কথাও তুলে ধরেন। তিনি বলেন, এলাকায় ড্রেনেজ ব্যবস্থা খারাপ, জল জমে থাকে এবং মানুষের নানা অভিযোগ রয়েছে। তিনি আশ্বাস দেন, তার জয়ে পানিহাটির মানুষই জিতবেন এবং বিচার পাওয়ার লড়াইয়ে মানুষ পাশে থাকবে। আরজি কর কাণ্ড প্রসঙ্গে সিপিএমকে নিশানা করে তিনি বলেন, তৃণমূলকে উৎখাত করতেই হবে। একই সঙ্গে সিপিএমকে শর্ত দেওয়া হয়েছিল কিছু কেন্দ্রে প্রার্থী না দিতে, যাতে ভোট কাটাকাটি না হয়। তবে সিপিএম প্রার্থী কলতান দাশগুপ্ত এই অভিযোগ মানতে নরেন্দ্র চান। মোদীর মনোনীত প্রার্থী আমাদের সকলের শ্রদ্ধেয়া অভয়ের মা রত্না দেবনাথ, তিনি উপস্থিত আছেন। তাকে জোরে একবার হাততালি দিয়ে অভিনন্দন জানাবেন। রবিবাসরীয় প্রচারে বেরিয়ে অভূতপূর্ব সাড়া পেলেন পবিত্র কর। নন্দীগ্রাম বিধানসভার রবিবাসরীয় প্রচারে বাড়ি বাড়ি জনসংযোগে নামলেন তৃণমূল প্রার্থী পবিত্র কর। তিনি কর্মী সমর্থকদের নিয়ে বিভিন্ন অলিগলি ঘুরে প্রচার চালান এবং বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে লড়াইয়ে নিজের অবস্থান মজবুত করার চেষ্টা করেন। প্রচারে মানুষের অভূতপূর্ব সাড়া মিলছে বলে দাবি করে পবিত্র কর বলেন, মানুষ উৎসাহের সাথে এগিয়ে আসছেন, আশীর্বাদ করছেন আর বলছেন আপনার কোনো ভয় নেই, আপনিই জয়লাভ করবেন। নন্দীগ্রাম রাজ্যের অন্যতম হটস্পট কেন্দ্র, যেখানে একসময় শুভেন্দুর ঘনিষ্ঠ হিসেবে পরিচিত পবিত্র কর এবার তৃণমূলের প্রার্থী হয়েছেন। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দেন তিনি এবং পরে প্রার্থী করা হয় তাকে। গত 25শে মার্চ কর্মী সভা করে পবিত্র সমর্থনে কর্মীদের উৎসাহিত করেন অভিষেক। এখন বাড়ি বাড়ি প্রচারে জোর দিয়েছেন পবিত্র। তবে শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে তিনি জয় ছিনিয়ে আনতে পারবেন কিনা তা নিয়ে রাজনৈতিক মহলে জল্পনা তৈরি হয়েছে। খবর আজকের মতো এখানেই শেষ। আবার আসছি আগামীকাল সকালে। পরবর্তী খবরের জন্য সাবস্ক্রাইব করুন আমাদের বি পলিটিক্স চ্যানেলটি।